ড্রামার শুরুতে আমরা ডানভি নামের একটি অলস অমনোযোগী মেয়েকে দেখতে পাই, যে কিনা ক্লাসে বসে ঘুমাচ্ছিল। ডানভির কাছে পড়াশোনা ছিল খুবই বিরক্তিকর বিষয়, আর এর সাথে সে পড়াশোনার কথা শুনলেই ঘুম পেয়ে যায়। আর ম্যাথ ছিল তার সবচেয়ে কঠিন সাবজেক্ট, যার কারণে সে বেশিরভাগ সময় ম্যাথ ক্লাসে ঘুমাতো। এইভাবে একদিন ম্যাথ টিচার তাকে ক্লাসে ঘুমাতে দেখে বোর্ডে ম্যাথ সলভ করার কথা বলে। এইদিকে ডানভি যেহেতু ম্যাথের কিছুই জানতো না, তাই সে স্যারের দেওয়া এত সহজ ম্যাথটাও সলভ করতে পারছিল না। তাই সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে সে এক সময় ঘুমিয়েই পড়ে, যেটা দেখে টিচার অনেক রেগে যায় আর নানাভাবে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। এমনকি ডানভিকে অনেকগুলো চড় থাপ্পড় মারে আর বলে তাকে পরবর্তী এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতে। কিন্তু কে শুনে কার কথা? ডানভি ব্রেঞ্চে গিয়ে বরাবরের মতোই ভাবতে থাকে কখনই বোরিং ম্যাথ ক্লাসটা শেষ হবে। আর কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে স্যার যখন চলে যায়, ডানভি আবারও ব্রেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরপর বাসায় গিয়ে ডানভি যখন মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিল, তখন তার মা এসে দেখতে পায় সে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে আছে, অথচ তার 2 দিন পরই পরীক্ষা শুরু হবে। এই নিয়ে তার মা তার উপর চেঁচামেচি করতে থাকে। তার মা আরো বলে এখন যদি সে ভালো করে পরীক্ষার প্রিপারেশন না নেয়, তাহলে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবে না। এভাবে কিছুক্ষণ চেঁচামেচি করার পর তার মা তার পছন্দের হিস্টোরিক্যাল ড্রামা সিরিজ দেখতে শুরু করে, যা ডানভির কাছে খুবই বোরিং লাগে, কারণ সে প্রতিদিনের মতো তার একই ড্রামা দেখতে একটুও ভালো লাগে না। তাই সে তার মায়ের সাথে রাগারাগি করে বই নিয়ে সেখান থেকে চলে যায়, যেখানে তার মা তাকে আবারও বকাবকি করছিল। পরের দিন ডানভি তার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় তাকে বলে আগামী শনিবার থেকে এক্সাম শুরু হবে, আর এই এক্সামে যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে জীবন পুরো বরবাদ হয়ে যাবে। তখনই ডানভি হতাশ হয়ে বলে, এই সিস্টেমটা খুবই বাজে। এসব এক্সাম দেওয়ার প্যারার আগে আমি কেন অদৃশ্য হয়ে গেলাম না? আর যেখানে একটা পরীক্ষা একটা ভালো মন্দ নির্ধারণ করে, সেখানে আমাদের কেনই বা জন্মগ্রহণ হলো? এসব কথা বলার সময় এক পর্যায়ে তার ফ্রেন্ডের গাড়ি চলে আসে আর সে এখান থেকে চলে যায়। এবার ডানভি একা একা ভাবতে থাকে, আর এখন তার মনে ভয়ও ঢুকে গিয়েছে। সে তো সারা বছর পড়েনি, এখন একদিনে সে কিভাবে এসব কিছু কমপ্লিট করবে, আর কিভাবেই বা সে পাশ করবে? এসব ভাবতে ভাবতে সে উদাস মনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বাসার দিকে যেতে থাকে। বাসায় গিয়ে সে পড়াশোনা করা তো দূরের কথা, এসব বাদ দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাতে শুরু করে, কারণ এক্সাম আসলে তো তার খুব বেশি ঘুম চলে আসে। পরদিন টিভিতে সে এক্সাম শুনে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। এরপর সে দ্রুত রেডি হতে থাকে আর তার মাও তার পিছু পিছু সাহায্য করতে থাকে। এইদিকে তার এক্সামের কোনো প্রিপারেশনই ছিল না, আর বৃষ্টির দিন হওয়ার কারণে তার মা তাকে ছাতাও দিয়ে দেয়। বাসে উঠে ডানভি খুবই মনোযোগ দিয়ে ব্রিলিয়ান্টের মতো পড়তে থাকে। এত মনোযোগ দিয়ে পড়তে থাকে যে নামার সময় তার ছাতাটাও নিতে ভুলে যায়। সে নামার পরই বাসি দ্রুত এখান থেকে চলে যায়, আর চেষ্টা করেও সে ছাতাটা নিতে পারে না। এতে ডানভি ভিজতে ভিজতে বাড়ি চলে যেতে থাকে। অন্যদিকে এক্সাম তো শুরু হয়ে গিয়েছে, সবাই এক্সাম দিচ্ছে, শুধু ডানভির সিটটাই খালি পড়েছিল। তখন ডানভির ফ্রেন্ড অনেকবার কল দিচ্ছিল, কিন্তু ডানভি কলটা ধরে না, বরং সে পার্কের একটি বেঞ্চে বসে বসে ভাবতে থাকে এক্সাম দিয়ে সে কি করবে, কারণ সে তো কিছুই জানে না কি লিখবে। এসব ভাবতে ভাবতে সে বৃষ্টিতে ভিজতে শুরু করে, আর এক পর্যায়ে সে হতাশও হয়ে পড়ে। তখনই কিছুটা সামনে থেকে ড্রামের শব্দ আসতে থাকে, যেটা শুনে ডানভি কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পায় বৃষ্টির পানি একটি ম্যানহোলে ঢাকনার উপর জমেছে, আর সেখান থেকে ড্রামের আওয়াজ খুব জোরে আসছে। জিনিসটা আসলে কি দেখার জন্য পা বাড়ায়, কিন্তু আবার সে ভয়ও পায়। এবার সে তার নিজের জীবনের সম্পর্কে ভাবতে থাকে আর হতাশও হয়ে পড়ে, যেটা ভেবে সে ঠিক তখনই জমে থাকা পানির উপর লাফ দিয়ে দেয়। সে নিচে একটি নতুন জায়গায় চলে আসে, যেটা অনেকটা প্রাচীন হিস্টোরিক্যাল এলাকা টাইপের ছিল। আর এখানে এসে সে দেখতে পায় গত 3 বছর ধরে এখানে কোনো প্রকার বৃষ্টি হয়নি বলে প্রজারা একটি বড় গামলায় পানি দিয়ে মন্ত্র পড়ে বৃষ্টি দেবতার কাছে প্রার্থনা করতে শুরু করে। আর ঠিক তখনই সে ড্রামের পানি থেকে লাফ দিয়ে বের হয় ডানভি। তাকে দেখে সবাই আঁতকে ওঠে। এইদিকে ডানভি প্রথমে রাজা প্রজা দেখে ভাবে এখানে হয়তো হিস্টোরিক্যাল ড্রামার শুটিং চলছে। এটা দেখে সে তার ফোন চেক করে দেখতে পায় তা পানিতে ভিজে বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে তার পোশাক আশাক দেখে প্রজারা ভাবে এর নিশ্চয়ই কোনো গোয়েন্দা, তাই সবাই তাকে মারতে এগিয়ে যায়, আর তলোয়ারের আঘাতে ডানভির হাতও কেটে যায়।
তখনই সে বুঝতে পারে এখানে শুটিং নয়, বরং হাজার বছর আগে সেই পুরনো সময়ে চলে এসেছে, যখন তার জন্মও হয়নি। এবার প্রজাদের মধ্যে একজন বলতে থাকে, মেয়েটি হয়তো বৃষ্টির দেবতার একজন দূত হিসেবে এসেছে আমাদের বৃষ্টি দেবার জন্য। তখন ডানবি তার মায়ের দেখা হিস্টোরিক্যাল ড্রামার অভিজ্ঞতা থেকে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বৃষ্টি দেওয়ার জন্যই এসেছি। তখন সবাই তার সামনে মাথা নত করলে এই সুযোগ ডানবি সেখান থেকে পালিয়ে যায়। আর সেখান থেকে পালিয়ে এসে সেনাদের পোশাক আশাকের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর বুদ্ধি করে সে এখান থেকে এক সেট কাপড় পরে নেয় আর তার সাথে থাকা পেন্সিল দিয়ে দাড়ি মুছ এঁকে নেয় এবং সে বেরিয়ে পড়ে। তখনই অন্যদের সাথে তার পোশাক মিলে যাওয়ায় সে সবার সাথে মিশে পড়ে আর তাকে কেউ খুঁজেও পায় না। অন্যদিকে রাজা তার প্রজাদের বলে, এসব কুসংস্কার বাদ দিয়ে বিজ্ঞানের সূত্র কাজে লাগিয়ে তারা যেন এই সমস্যার সমাধান করে। কিন্তু মন্ত্রী বলে, এটা অসম্ভব। এ যুগে বিজ্ঞানের এই কঠিন সূত্র কাজে লাগিয়ে সমস্যার সমাধান করা অনেক কঠিন হবে, কারণ আমরা এখনো তেমন একটা ডেভেলপ করিনি। এর সাথে মন্ত্রী আরও বলে, রাজা আর রানীর কোনো উত্তরাধিকারী নেই, এই জন্য দেবতারা অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিচ্ছে না। তাই তারা রাজাকে পরামর্শ দেয় রানীর সাথে ভালো ব্যবহার করতে আর বেশি বেশি সময় কাটাতে। এদের এসব কথা তখন ডানবিও শুনতে থাকে আর এক পর্যায়ে সে এখান থেকে আস্তে আস্তে চলে যায় এবং সে তার ফোনটা খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎই সে একজন সেনার কাছে ধরা পড়ে যায়। এ সেনা তাকে ধরে রাজার কাছে নিয়ে আসে। এরপর ডানবি তাকে ছেড়ে দিতে বললে তখন রাজা বলে, তোমাকে তখনই ছেড়ে দেওয়া হবে যখন তুমি বৃষ্টি নামাতে পারবে। এটা বলে তাকে একটি বন্ধ রুমে বন্দি করে রাখা হয়। আর এরপর ডানবি লাইব্রেরিতে বই খুঁজতে চলে যায়। যদি সে এখান থেকে কোনো বইয়ে বর্তমানে চলে যাওয়ার কোনো সূত্র খুঁজে পায়। রাজা তখন তাকে দেখে ভাবে যে ডানবি হয়তো গণিতের সমস্যার সমাধান করতে পারবে, যার কারণে রাজা তাকে ধরে এখানে গণিতের সূত্র বোঝাতে বলে। কিন্তু ডানবি তো নিজেই ম্যাথে দুর্বল ছিল, সে আর কি ম্যাথ শিখাবে। তবুও সে প্রতিদিন ছোট ছোট যোগ বিয়োগ রাজাকে শেখাতে শুরু করে। আর রাজাও যেহেতু সংখ্যা চিনে না, তাই সে মনোযোগ দিয়ে ডানবির কাছ থেকে শিখতে থাকে। এরপর সে প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা ম্যাথ শিখতে থাকে। আর অন্যদিকে ডানবীর এভাবে তাকে প্রতিদিন ম্যাথ শেখাতে শেখাতে পুরো ক্লান্ত হয়ে পড়ে, যার কারণে রাজা এবার নিজে নিজে চর্চা করতে শুরু করে। আর ডানবীর ব্যাগের জিনিসপত্র দেখে রাজা ভাবতে থাকে, এসব দিয়ে সে কি করে। এরপর সে একটা কলম দিয়ে হাতে দাগ টেনে টেনে ম্যাথ প্র্যাকটিস করতে শুরু করে। ঠিক এভাবেই একদিন রাজার দরবারে তার ওয়াইফ চলে আসে আর ডানবি দেখতে পায় তার বান্ধবী রানীর পোশাকে তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ডানবি তো তাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে, তুমি পরীক্ষা বাদ দিয়ে এখানে কি করছো? কিন্তু রানী তাকে চিনে না বলে ডানবিকে জানিয়ে দেয়, যা শুনে ডানবির এতে মন খারাপ হয়ে যায় আর সে চুপ হয়ে যায়। ঠিক এভাবেই ডানবি রাজাকে ডিনারের পর দিন ম্যাথ চর্চা করাতে করাতে দুইজনই অনেকটা ক্লোজ হয়ে পড়ে, যেটা দেখে রানী ডানবিকে খুবই হিংসা করতে শুরু করে। এবার রানী রাজাকে নিজের কাছে ফিরে পেতে মন্ত্রীকে দিয়ে রাজার খাবারে নেশার ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু সেই খাবার যখন দেওয়া হয় তখন রাজা না খেয়ে ডানবি তা খেয়ে ফেলে। ঠিক এমন সময় রানী রাজার রুমে চলে আসে, যেটা দেখে রাজা তখন ডানবিকে লুকিয়ে ফেলে। তখন রানী এসে রাজাকে নানাভাবে সিডিউস করতে শুরু করে, কিন্তু রাজা তো তখন তার প্রতি কোনো ফিলিংসই কাজ করছিল না, তাই সে তাকে বারবার দূরে সরিয়ে দিতে শুরু করে। এমন সময়ই ডানবি মাতাল অবস্থায় বেরিয়ে আসে আর রাজার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে, যেটা দেখে রাজা তাকে কন্ট্রোল করতে চেষ্টা করে কিন্তু পারে না। রানী এটা দেখে রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মন্ত্রী প্ল্যান করে ডানবিকে মারার সিদ্ধান্ত নেয় আর বলে, সে আমাদের মিথ্যা বলছে, সে আর আমাদের কোনো উপকারই আসবে না, যার কারণে ডানবিকে আমরা মারতে চেষ্টা করব। এরপর ডানবিকে রাজার দরবারে নিয়ে আসা হয়, যাকে দেখে রাজা বলে, ওকে মারা আমাদের উচিত হবে না, কারণ তার মতো বুদ্ধিমতী মেয়ে এই আমাদের দরকার, কারণ সে তার বুদ্ধি দিয়ে আমাদের সকল সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু মন্ত্রী এবার রাজাকে চ্যালেঞ্জ করে বলে, যেন সে বৃষ্টি আসার 3 দিন আগে আমাদের সঠিক তথ্য দিতে পারে, তবে বুঝতে পারবো সে কতটা বুদ্ধিমতী মেয়ে, নইলে সে কোনো কাজেরই না, বরং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখনকার দিনে সূর্যের আলো দিয়ে সময়ের গতিবিধি নির্ধারণ করা হতো, আর ডানবির জন্য ছিল এটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ। কিভাবে সূর্যের আলো দিয়ে তার গতিবিধি নির্ধারণ করে বৃষ্টির সময় বিচার করবে, ডানবি তা ভাবছিল
করছিল আর মনে মনে বলে বৃষ্টি না হলে সে পানিতে ঝাঁপ দিয়ে তার জগতে ফিরে যেতেও পারবে না। এভাবে সে সারা রাত ম্যাথের ক্যালকুলেশন করতে শুরু করে। এদিকে রাজাও খুব চিন্তায় পড়ে যায়। সে চায় না এই দোষের অপরাধী ডানবি হোক, যার কারণে রাজা ডানবিকে বাঁচানোর জন্য প্ল্যান খোঁজা শুরু করে দেয়। আর এদিকে বোঝা যায় রাজা ডানবির প্রতি অলরেডি মায়া পড়তে শুরু করে গিয়েছে। তো এভাবে দিন পার হতে থাকে, কিন্তু ডানবি কোনোভাবে কঠিন ম্যাথের ক্যালকুলেশন সমাধান করতে পারে না, যার কারণে ওইদিকে রাজারও টেনশন বাড়তে শুরু করে। তো এভাবে করতে করতে একদিন ডানবি নিজের ম্যাথ সলভ করে ফেলে, যা সে আগে কখনোই করতে পারেনি। এরপর দেখা যায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। রাজার উপর যখন বৃষ্টি পড়তে থাকে তখন রাজার মনে পড়ে যায় সে ডানবিকে বলেছিল যেদিন সে বৃষ্টি নামাতে পারবে তখন তাকে সে যেতে দিবে। তাই রাজা এবার ডানবিকে আটকানোর জন্য দ্রুত দৌড় দেয়। ডানবি তখন সব গুছিয়ে একটি ছোট পানি অংশে লাফ দিতে প্রস্তুতি নেয়। এদিকে রাজা যখন দৌড়ে ডানবির ঘরে আসে তখন তাকে কোথাও খুঁজে পায় না। সে ভাবে হয়তো ডানবি চলে গিয়েছে, কিন্তু সে বাহিরে একটি কঠিন ম্যাথের সলভ দেখতে পায়, যা দেখে তার মনে হয় সে যায়নি। এবার রাজা নিজের বাড়ি এসে দেখতে পায় ডানবি তার করা সলিউশন থেকে একটি যন্ত্র তৈরি করেছে, যা দেখে আবহাওয়ার খবর জানা যাবে। তখন রাজা তাকে বলে, তুমি এটা কিভাবে সমাধান করলে? সে বলে, এটা আমাদের স্কুলে একবার দেখিয়েছিল। আর সাথে ডানবি আরো বলে, আমি আসলে ভালো ম্যাথ পারি না যতটা আমি তোমাকে বলেছিলাম, কিন্তু আমি এটার জন্য খুবই পরিশ্রম করেছি আর আমি প্রমাণ করতে চেয়েছি আমি অহেতুক না। এই বলে ডানবি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, যাকে দেখে রাজা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঠিক এমন সময় বৃষ্টি থেমে গেলে রাজা খুব ভয় পেয়ে যায়, যদি কোনো ঘটনা ঘটে যায়। তাই সে ডানবিকে চলে যেতে বলে তার দেশে, কিন্তু ডানবি বলে সে এখন যাবে না, সে এখানেই থাকবে। সে এক্সামের ভয়ে তার নিজের দেশ ছেড়ে এখানে চলে এসেছে। আর এখন ডানবি এই এক্সামে পাশ করেও গিয়েছে, তাই সে এখন এখান থেকে যেতে চায় না। কিন্তু রানী এটা জানলে সমস্যা হবে, তাই রাজা তাকে তার সেনাকে দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেয়। যেতে যেতে মন্ত্রীর পাঠানো লোকেরা তাদেরকে তাড়া করতে শুরু করে। আর রাজার কাছে এ খবর গেলে সে ঘোড়া নিয়ে ডানবিকে বাঁচাতে বের হয়ে পড়ে। মন্ত্রীর সেনারা সব দিক দিয়ে তাদেরকে ঘিরে ধরে। অন্যদিকে আরেকজন সেনা বলে সূর্য দেখে ঘোড়া নিয়ে ওই দিকে পালিয়ে যেতে। তখন সূর্য দেখে সময় বলা যেত বলে তাকে এই কথাটা বলা হয়। ডানবির জন্য এটা ছিল অনেক কঠিন, তাই সে তার ফোন বের করে কম্পাস দেখে দিক নির্ধারণ করতে থাকে। এভাবে যাওয়ার সময় তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে একটি সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়। তার কিছুক্ষণ পরেই এখানে রাজা এসে উপস্থিত হয়, যা দেখে তাদের দুইজনের মাঝে কিস হয়ে যায় এবং একজন আরেকজনের প্রতি তাদের ফিলিংস প্রকাশ করে ফেলে। এরপর তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। এবার মন্ত্রী তো রাজাকে কিছু বলতেও পারে না। এরপর একদিন ডানবি পানি খেতে গিয়ে পানিতে ময়লা দেখতে পায়, যার কারণে তখন সে একটা মেশিন তৈরি করে, যা দিয়ে পানি পরিষ্কার হয়ে ফোঁটা ফোঁটা আরেকটা পাত্রে জমা হয়, যেটার মধ্যে সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা যাবে। এবার ডানবি এটা রাজাকে দেখায় আর বলে, এভাবে তোমরা বৃষ্টির পানির সমস্যা সমাধান করতে পারবে। রাজা এবার সবাইকে দেখালে সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়, যেটা দেখে তখন মন্ত্রী বলে, সে যখন আমাদের এত উপকার করেছে তো আমরা তাকে আর মারবো না, তবে তাকে তার নিজের দেশে চলে যেতে হবে। এইদিকে ডানবি সবার সাথেই ভালো ব্যবহার করা শুরু করেছে, সবার সাথে সে ভালো সময় কাটাতে শুরু করে, এমনকি সে রানীর সাথেও ভালো সময় কাটায়, যেটা দেখে রানী হিংসে তো দূরের কথা ডানবিকে ছোট বোন হিসেবে মেনে নেয়। যার কারণে এবার রানী মন্ত্রীকে ডেকে বলে ডানবিকে যেন তার নিজের দেশে পাঠানো না হয়। রানীর এই পরিবর্তন দেখার পর মন্ত্রী তো পুরো হতবাক। তখন রানী বলে, যে আমাদের দেশের এত উপকার করেছে সে কখনোই ক্ষতির কারণ হবে না, তাই সে থাকুক। অন্যদিকে রাজা তো ডানবির এত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দেখে আরো প্রেমে পড়তে শুরু করে, যার কারণে সে একসময় সিদ্ধান্ত নেয় সে ডানবিকে প্রপোজ করবে। আর এই কথাটা ডানবি জানার পর খুবই কষ্ট পায়, কারণ ডানবি রাজার এই প্রস্তাব মেনে নিয়ে সে রানীকে কষ্ট দিতে পারবে না। এমন সময় রানী একজনের সাথে ডানবিকে দেখা করে, আর এটা ছিল রাজার মা। সে দেখতে পুরো তার মায়ের মতো ছিল, যেটা দেখে ডানবির খুব নিজের মায়ের কথা মনে পড়ে যায়। আর সে রাজার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেটা কেউ তখন বুঝতে পারে না সে কেন এমন করে কান্না করছে। তাই সেই দিনই ডানবি সিদ্ধান্ত নেয় সে নিজের দেশে ফিরে যাবে, যার কারণে সে রাজার সাথে দেখা করে কথাটা জানায় যে সে তার নিজের মায়ের সাথে দেখা করতে চায়। রাজা বলে সে যেন তার মায়ের সাথে
দেখা করে আবার ফিরে আসে, কিন্তু ডানবি বলে এটা আর সম্ভব না। এতে রাজা রেগে গিয়ে তাকে একেবারে চলে যেতে বলে, সাথে আরো বলে সে যেন আর কখনোই এখানে ফিরে না আসে। এরপর রাজা এখান থেকে চলে গেলে কে যেন হঠাৎ করে ডানবির মাথার পিছনে আঘাত করে মাটিতে ফেলে দেয়, আর সে এখানে আগুন ধরিয়েও দেয়। আর রাজা এটা দেখে ডানবিতে বাঁচাতে এগিয়ে আসে। সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু রাজা ভিতর থেকে ডানবিকে উদ্ধার করে এনে নিয়ে যায়। পরদিন রাজা আসল অপরাধীকে বের করতে গেলে মন্ত্রীর হাতে কালি দেখতে পায় আর বুঝতে পারে মন্ত্রী দায়ী। এরপর যখন মন্ত্রীকে সে শাস্তি দিতে যায়, তখনই মন্ত্রী বলে, আমি একটা কারণে এই কাজটা করেছি, কারণ সে থাকলে আমাদের সব মানুষ শিক্ষিত হয়ে যাবে আর আমাদের ঐতিহ্য ভুলে যাবে। যা শুনে রাজা বলে, অতীত নিয়ে বর্তমান সময় নষ্ট করা যাবে না, আর ভবিষ্যতের চিন্তায়ও বর্তমান সময় নষ্ট করে লাভ নেই। আমাদের সময়ের সাথে সাথে সামনে এগিয়ে যেতে হবে। যেটা শুনে মন্ত্রী তার ভুল বুঝতে পারে আর রাজার কাছে ক্ষমাও চায়। এরপর অনিচ্ছা সত্ত্বেও রাজা ডানবিকে ফিরিয়ে দেওয়ার জন্য সমুদ্রের পাড়ে নিয়ে যায়। তখন রাজা বলে সে ডানবির জন্য অপেক্ষা করবে, তাদের আবার দেখা হবে। তারা বিদায় নেওয়ার সময় একে অপরকে আবারও কিস করে, আর এরপর ডানবি পানির মধ্যে লাফ দিয়ে দেয়। এখন সে দেখতে পায় সে যেখান থেকে গিয়েছিল সেখানে ফিরে এসেছে। এবার সে এখান থেকে দ্রুত দৌড়ে ক্লাসে গিয়ে দেখতে পায় সবকিছু আগের মতো স্থির হয়ে রয়েছে। তাই সে তার সিটে গিয়ে ভালো করে এক্সাম দেয়। এক্সাম শেষে তার বান্ধবীর সাথেও তার দেখা হয়। এরপর বাসায় ফেরার পথে যখন বৃষ্টি হয়, তখন কেউ একজন তার মাথায় ছাতা ধরে, আর সে দেখতে পায় সে আর কেউ নয় বরং সে রাজাই ছিল। আর বর্তমানে তাদের দেখা আবারও হয়েই গেল। আর এখানেই আমাদের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা